একবার ভাবুন তো ৭০,০০০ বছর আগে হোমো সেপিয়েন্স মানে আমরা আসলে কিছুই ছিলাম না। খাদ্য শৃঙ্খলের একদম মাঝামাঝি থাকা এক নগণ্য প্রাণী। বাঘ সিংহকে ভয়ে পেয়ে চলতাম, বড় বড় শিকারীদের থেকে পালিয়ে বাঁচতাম। সত্যি বলতে আমাদের মধ্যে তেমন কোনো বিশেষত্বই ছিল না। তাহলে আসল প্রশ্নটা হল কিভাবে সেই নগণ্য প্রাণীটা আজকের এই গ্রহের শাসক হয়ে উঠল। মানে কিভাবে আমরা চাঁদে গেলাম, কিভাবে পরমাণু ভাঙতে শিখলাম। চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য যাত্রার গল্পটাই খুঁজে বের করব। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আর প্রথমেই একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, আমাদের ইতিহাসের প্রায় পুরোটা সময় জুড়েই আমরা কিন্তু মোটেও বিশেষ কেউ ছিলাম না। ব্যাপারটা কি জানেন, একটা সময় কিন্তু পৃথিবীতে আমরা একা ছিলাম না। আমাদের সাথেই নিয়ান্ডারথাল, হোমো এরেক্টাসের মতো আরও অনেক মানব প্রজাতি ঘুরে বেড়াত। কিন্তু আজ দেখুন শুধু আমরাই টিকে আছে। তো বাকিরা সব গেল কোথায়? কি হয়েছিল তাদের? এই রহস্যের মধ্যে কিন্তু আমাদের সাফল্যের আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে। আমাদের এই পুরো জার্নিটাকে মানে এই অবিশ্বাস্য উত্থানকে মূলত তিনটে বড় ধাপে বা বিপ্লবে ভাগ করা যায়। প্রথমটা হলো জ্ঞানীয় বিপ্লব, তারপর এলো কৃষি বিপ্লব, আর সবশেষে বৈজ্ঞানিক বিপ্লব। এই তিনটে ধাপই কিন্তু আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আর এই তিনটে বিপ্লবের মধ্যে প্রথমটা মানে জ্ঞানীয় বিপ্লব, ওটাই ছিল সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা যায় এটাই ছিল আসল গেম চেঞ্জার। এই বিপ্লবটাই সেপিয়েন্সদের এমন একটা অদ্ভুত ক্ষমতা দিয়েছিল যা দিয়ে আমরা বাকি সবাইকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলাম। তো কি ছিল সেই ক্ষমতা? কোনো ধারালো অস্ত্র বা বিশাল বড় মস্তিষ্ক? না, আমাদের আসল গোপন অস্ত্রটা ছিল গল্প বলার ক্ষমতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা এমন জিনিস নিয়ে কথা বলতে পারি যার কোনো বাস্তব অস্তিত্বই নেই, যা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না। যেমন ধরুন ঈশ্বর, টাকা কিংবা কোনো দেশ। এই ব্যাপারগুলোকেই বলা হচ্ছে কল্পিত বাস্তবতা বা ইম্যাজিনড রিয়ালিটিজ। একটু ভেবে দেখুন তো, টাকা আসলে কি? একটা কাগজের টুকরো, তাই না? কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে এর একটা মূল্য আছে, আর ঠিক এ কারণেই এটা মূল্যবান। ঠিক একইভাবে একটা দেশ বা একটা বড় কোম্পানি, এগুলো তো আসলে আমাদের সবার সম্মিলিত বিশ্বাসের উপরই দাঁড়িয়ে আছে। এর একটা দুর্দান্ত প্রমাণ হল এই ৩২,০০০ বছরের পুরনো সিংহ মানব মূর্তিটা। দেখুন, শরীরটা মানুষের কিন্তু মাথাটা সিংহের। বাস্তবে তো এমন কোনো প্রাণী নেই, তাই না? এটাই প্রমাণ করে যে হাজার হাজার বছর আগেও মানুষ এমন কিছু কল্পনা করতে পারত যা আসলে নেই। আর এটাই ছিল আমাদের আসল সুপার পাওয়ার। তো এই সুপার পাওয়ারের ফল কি হলো? বিশাল। এই যে একসাথে একটা গল্পে বিশ্বাস করা, এটার কারণেই আমরা ১৫০ জনের ছোট ছোট গোষ্ঠীর গণ্ডি পেরোতে পারলাম। লক্ষ লক্ষ অচেনা মানুষ শুধু একটা সাধারণ গল্প বা ধারণার উপর ভর করে একসাথে কাজ করতে শুরু করল, আর তা থেকেই জন্ম নিল শহর, রাষ্ট্র আর বিশাল বিশাল সব সাম্রাজ্য। বেশ, জ্ঞানীয় বিপ্লবের পর আসে আমাদের দ্বিতীয় বড় ধাপ, কৃষি বিপ্লব। কিন্তু শুনুন, একে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি। বেশ অদ্ভুত শোনায়, তাই না? চলুন দেখি কেন এমনটা বলা হয়। কারণটা জানলে আপনি অবাক হবেন। আমাদের তো মনে হয় কৃষি মানেই উন্নতি, নিশ্চিন্ত জীবন। কিন্তু সত্যিটা হলো কৃষি বিপ্লব সাধারণ মানুষের জীবনকে আরও অনেক বেশি কঠিন করে তুলেছিল। শিকারী সংগ্রাহকরা আসলে কৃষকদের চেয়ে অনেক কম খাটত, তাদের খাবার দাবারও অনেক ভালো ছিল, আর তারা অনেক বেশি সুস্থ থাকত। আর ঠিক এ কারণেই লেখক ইউভাল নোয়া হারারি সরাসরি বলেছেন, কৃষি বিপ্লব ছিল ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি। তার মতে এটা ছিল আসলে একটা বিরাট ফাঁদ। ফাঁদটা ঠিক কী ছিল? আচ্ছা, আমরা ভেবেছিলাম যে আমরা গমকে পোষ মানাচ্ছি, কিন্তু আসল ব্যাপারটা হলো গমই আসলে আমাদের পোষ মানিয়েছিল। মানে গম আমাদের একটা নির্দিষ্ট জায়গায় আটকে ফেলেছিল, তার দেখাশোনার জন্য আমাদের সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি করতে বাধ্য করেছিল। হ্যাঁ, এর ফলে মানুষের সংখ্যা হয়তো অনেক বেড়েছিল, কিন্তু এক একজন মানুষের জীবনে কষ্ট আর দুর্ভোগও বেড়ে গিয়েছিল বহুগুণ। এরপর আসে তৃতীয় এবং শেষ বিপ্লবটা, বৈজ্ঞানিক বিপ্লব। আর এটা গত মাত্র ৫০০ বছরে সবকিছুকে একরকম বিস্ফোরক গতিতে বদলে দিয়েছে। এই বদলের বিশালত্বটা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যায় যথেষ্ট। ১৫০০ সালের পর থেকে আমাদের জনসংখ্যা বেড়েছে প্রায় ১৪ গুণ। আর আমাদের উৎপাদন ক্ষমতা, সেটা বেড়েছে, বিশ্বাস করতে পারবেন না, ২৪০ গুণ। মানে এইমাত্র ৫০০ বছরে যে পরিবর্তনটা হয়েছে তা আগে কখনো হয়নি। কিন্তু এই অবিশ্বাস্য ক্ষমতার উৎসটা কি ছিল? উত্তরটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা ধারণা। আর সেটা হলো আমরা জানি না, এই কথাটা স্বীকার করে নেওয়া।
দেখুন, এর আগের সব জ্ঞান ব্যবস্থা দাবি করত যে তারা সব কিছু জানে, কিন্তু আধুনিক বিজ্ঞান শুরুই হয় এই কথা মেনে নিয়ে যে আমরা অনেক কিছুই জানি না, আর এই না জানা বিষয়গুলোকে জানার তীব্র আগ্রহই আমাদের এতদূর এগিয়ে দিয়েছে। আর এই ক্ষমতারই একটা ভয়ঙ্কর প্রতীক হল এই পরমাণু বোমার বিস্ফোরণ। আমরা জানি না, এই কথা স্বীকার করে নিয়েই আমরা জ্ঞান অর্জন করেছি, আর সেই জ্ঞান দিয়ে আমরা একদিকে যেমন সৃষ্টি করতে শিখেছি, তেমনি অন্যদিকে ধ্বংস করার মতো প্রায় ঐশ্বরিক ক্ষমতাও পেয়ে গেছি। তাহলে পুরো যাত্রার সারসংক্ষেপটা কি দাঁড়ালো? এক কথায় বললে, এক সময়ের এক নগণ্য প্রাণী থেকে আমরা আজ এই গ্রহের নিয়ন্তা বা ঈশ্বরে পরিণত হয়েছি। একবার ভাবুন, আজ আমরা প্রকৃতির নিয়মকানুনকেই চ্যালেঞ্জ করছি। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে জীবনকে নতুন রূপ দিতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছি, এমনকি হয়তো অমরত্বও একদিন হাসিল করে ফেলব। এগুলো তো একসময় শুধু ঈশ্বরের ক্ষমতা বলেই ভাবা হতো, তাই না? কিন্তু এখানে একটা বিরাট সমস্যা আছে। আমাদের হাতে এখন অফুরন্ত ক্ষমতা, কিন্তু আমরা ঠিক জানি না যে এই ক্ষমতা দিয়ে আমরা আসলে কি করতে চাই। আমাদের কোনো পরিষ্কার লক্ষ্য নেই, আর এত কিছুর পরেও আমরা কিন্তু আগের মতোই অসুখী আর অতৃপ্ত। এই প্রসঙ্গে হারারির একটা কথা শুনলে গায়ে কাঁটা দেয়। তিনি বলছেন, আমরা স্বনির্মিত ঈশ্বর, সঙ্গী হিসেবে কেবল পদার্থবিজ্ঞানের নিয়মগুলোই আছে। আমরা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নই। ভাবুন একবার, আমরা এমন এক ঈশ্বর যার উপর আর কেউ নেই, আমাদের কোনো জবাবদিহি করতে হয় না। আর এখানেই হারারি আমাদের সবার জন্য একটা মারাত্মক প্রশ্ন রেখে গেছেন। ভাবুন তো, অতৃপ্ত দায়িত্ব জ্ঞানহীন একদল ঈশ্বরের চেয়ে বিপজ্জনক আর কি হতে পারে? বিশেষ করে যখন সেই ঈশ্বররা নিজেরাই জানে না যে তারা আসলে কি চায়। এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু কি হতে পারে? উত্তরটা কিন্তু আমাদের ভবিষ্যতের উপরই নির্ভর করছে।